তো আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস পার্ট 1। তো কম্পিটিটর মানে আমরা বুঝি যে প্রতিদ্বন্দ্বী, কারণ আমাদের প্রতিটা বিজনেসেরই প্রতিদ্বন্দ্বী থাকবে, এটাই স্বাভাবিক। তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম সেই কিওয়ার্ডের মধ্যে কিছু প্যারামিটার ছিল, যেমন সার্চ ভলিউম, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, এরপর হচ্ছে অ্যাকচুয়াল কম্পিটিটর, এগুলো বের করছিলাম। তো এখন আমরা আজকের ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। যেই কিওয়ার্ডটা আমরা ফাইনালি সিলেক্ট করছিলাম সেই কিওয়ার্ডে বর্তমানে কারা র্যাঙ্কিংয়ে আছে, তাদের উইক পয়েন্টগুলো কী কী সেগুলো আমরা ফাইন্ড আউট করব, এবং কোন সাইটগুলোকে আমাদের কম্পিটিটর হিসেবে ধরে নিব সেটাই আমরা দেখব। ওকে, তো আপনাদের সাথে আমি একটা শিট শেয়ার করব। শিটটা যদি আমরা দেখি যে কম্পিটিটর অ্যানালাইসিসের 3টা পার্ট থাকবে। একটা হচ্ছে জেনারেল অ্যানালাইসিস, যেটা হচ্ছে সাধারণ, জেনারেল মানে তো আমরা বুঝি সাধারণ, আর অন পেজ অ্যানালাইসিস এবং থাকবে অফ পেজ অ্যানালাইসিস। জেনারেলটা হবে সাধারণ অ্যানালাইসিস, আমরা যেই কম্পিটিটরগুলো আসবে বা প্রতিদ্বন্দ্বী সাইটগুলো আসবে আমরা ওভারঅল এগুলোর অ্যানালাইসিস করব। এরপরেরটা করব হচ্ছে অন পেজ অ্যানালাইসিস, একটা ওয়েবসাইটের ভিতরগত বা অভ্যন্তরীণ যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের অন পেজ অ্যানালাইসিসে পড়বে। আর একটা ওয়েবসাইটের বাহিরের যে রিপোর্টগুলো আমরা বের করব, বিভিন্ন ধরনের ব্যাকলিংকগুলো আমরা বের করব, এগুলো হবে অফ পেজ অ্যানালাইসিস। সো আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করতে গিয়ে জেনারেল, অন পেজ এবং অফ পেজ তিনটাই করতে হবে। এটা আমরা ক্লায়েন্টের কাজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। ফাইবারে যদি আপনারা দেখেন যে কম্পিটিটর অ্যানালাইসিসের কাজ অনেক আছে, আপনাকে স্পেসিফিক টার্গেট দিবে যে হয়তো 10টা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, 20টা সাইটের হইতে পারে, 50টা সাইটের হইতে পারে। ক্লায়েন্টের যতটুকু প্রয়োজন ততটুকু ওয়েবসাইটের আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমরা হচ্ছে যে প্রথমে যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম সেই কিওয়ার্ডটা নিব। ওকে, কিওয়ার্ড তো আমাদের বের করাই আছে, বা ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিয়ে দিবে, সেই কিওয়ার্ড দিয়ে কম্পিটিটর অ্যানালাইসিস করে দেন আপনি, আপনার কাজ হচ্ছে সেটা। তো আমরা প্রথমেই যদি কিওয়ার্ড নেই, দেখি এখান থেকে কিওয়ার্ড, কিওয়ার্ডের সার্ভিসের একটা আছে, এটা করা হবে। তো আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল আমরা এখান থেকে কিওয়ার্ড নিব। ধরেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করছেন, আমি একটা কিওয়ার্ড নিলাম যে অ্যাফিলিয়েট কিওয়ার্ড। এখান থেকে আমি ধরে নিলাম যে ওনার কিওয়ার্ডটা ছিল যে হচ্ছে আইলাইনার, যেহেতু আমরা অ্যাডসেন্সের জন্য নিচ্ছি হয়তো, বা এখান থেকে উনি ওয়াটারপ্রুফ আইলাইনার। আচ্ছা, আমরা এই কিওয়ার্ডটা নিলাম, কিন্তু এর শব্দে অ্যাফিলিয়েটের জন্য বেস্ট শব্দটা লেখা উচিত ছিল, তাই না? তবে আমরা বেস্ট ইউজ করি নাই, সমস্যা নেই। আমরা যেহেতু কম্পিটিটর অ্যানালাইসিস করতেছি, তো আমরা এখানে আমাদের কিওয়ার্ডগুলো নিয়ে নিব। তো এই কিওয়ার্ড দিয়ে আমি হয়তো বা 10টা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস করব। তো কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আমরা এই শিটে দেখতেছি অনেক ফাংশন আছে, এই প্রতিটা ফাংশন নিয়ে আমি একটা একটা করে আলোচনা করব। প্রথমে আমাদের লাগতেছে যে কিওয়ার্ড। সো কিওয়ার্ড ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিতে পারে, আর যদি কিওয়ার্ড রিসার্চ করার পরে অ্যানালাইসিস করতে হয় তাহলে আপনার কাছে কিওয়ার্ড থেকেই থাকবে, তাহলে সেই কিওয়ার্ডটাই নেবেন। এই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের কম্পিটিটর ইউআরএল, ইউআরএল মানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য এই কিওয়ার্ড দিয়ে সার্চ করব। যে আপনারা যদি সরাসরি গুগলে গিয়ে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেন, দেখেন আপনার জন্য চলে আসবে যে ওয়েবসাইটগুলো, এগুলো আমরা কম্পিটিটর হিসেবে ধরে নিচ্ছি। দেখেন এখানে কম্পিটিটর দেখতেছি সার্চ বলে অনেক বেশি, অনেক না? তাহলে আমরা এটাকে কি লিখে সার্চ করব? অল ইন টাইটেল ইনভাইটেড কমার মধ্যে আমরা দিয়ে সার্চ করব। এই যে আমাদের কিওয়ার্ড রিসার্চ যে পার্ট 1 আপনাদের ছিল, সেটাতেই কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে কিওয়ার্ড রিসার্চ টেমপ্লেটে ছিল এই যে অল ইন টাইটেল, এরপরে হচ্ছে ইনভাইটেড কমা, ক্লোন দিয়ে ইওর কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ড দিবেন, তাহলে আপনি আপনার এক্স্যাক্ট কম্পিটিটরগুলো পাবেন। আদারওয়াইজ এখানে আমরা অনলি কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সবাই কিন্তু আমার কম্পিটিটর না। এই জন্য আগে এক্স্যাক্ট কম্পিটিটর কারা তাদেরগুলো আমরা অ্যানালাইসিস করব। সো আমরা যদি নতুন ট্যাবে নেই, নতুন ট্যাবে গিয়ে এখান থেকে আমরা সেম এই কিওয়ার্ডটাই নেই, দেখেন সার্চ ভলিউম তুলনামূলক অনেকটাই কমে যাবে। এই যে এখান থেকে আমরা ইওর কিওয়ার্ডের জায়গায় যদি শুধু কিওয়ার্ড দিয়ে দেই, এখান থেকে সার্চ ভলিউম এখন অনেকটাই কমে আসছে, আগের থেকে কমে আসছে না?
এখন এই সাইটগুলো হচ্ছে আমাদের জন্য প্রতিদ্বন্দ্বী সাইট। এই সাইটগুলো আমাদের সাথে র্যাঙ্কিংয়ে আছে বর্তমানে, এদের সাথে আপনার কম্পিটিশন করে আপনাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। কম্পিটিটর অ্যানালাইসিস করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যারা র্যাঙ্কিংয়ে আছে তাদের আসলে উইক পয়েন্টগুলো, দুর্বল জায়গা কি কি, তারা যদি দুর্বল হয়েও র্যাঙ্কিংয়ে আসে আর আমি আমার সাইটটাকে যদি প্রপার ওয়েল অপটিমাইজ করে আসি, তাহলে দেখবেন আপনার ওই সাইটটা তার জায়গা নিতে পারবে, পজিশন নিতে পারবে। এই জন্য অ্যানালাইসিস করে দেখতেছি। আর যদি দেখি না এই কিওয়ার্ডে যারা বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে তারা সবাই হচ্ছে যে আপনার খুব ওয়েল অপটিমাইজ করা ওয়েবসাইট, তাহলে আমরা কিওয়ার্ড চেঞ্জ করে দেবো, ওই কিওয়ার্ড নিয়ে কাজ করবো না। তো এখান থেকে আপনার যে ইউআরএল গুলো আসতেছে, কিছু কিছু সাইট প্রথম দিকে হয়তো দেখবেন যে অ্যাড লেখা আছে, থাকে না, অ্যাডভাইস লেখা বা গুগল বিজ্ঞাপন লেখা, ওই সাইটগুলো কিন্তু আপনার প্রতিদ্বন্দ্বী না, এরা হচ্ছে পেইড এসইও করতেছে বা পেইড ক্যাম্পেইন করতেছে, এরা আমাদের জন্য প্রতিদ্বন্দ্বী না। সো এরপরে বাকি যে সাইটগুলো পাবো আমি প্রতিটা সাইটই ওপেন করে নেব। এখন যদি আপনার 10টা ওয়েবসাইটের জন্য কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হয় তাহলে আপনি 10টা ওয়েবসাইট ধরবেন, এই যে এইগুলা আপনার পুরো ইউআরএল সহ নেবেন। এখান থেকে আমি এই ইউআরএলটা নিলাম, ইউআরএল এর জায়গায় আপনি ইউআরএল রাখবেন। আমরা এই ট্যাবগুলো কেটে দেই। আপনি কম্পিটিটর ইউআরএল এর জায়গায় ইউআরএল রাখবেন। এরপরে সেকেন্ড যে ইউআরএলটা পেলাম এটাও আমরা নিয়ে নিব। এরপরে হচ্ছে থার্ড যে সাইট, ফোর্থ যে সাইট, আপনি আসলে এখানে লিস্টে যা পাবেন সবগুলো আগে কপি করে নেবেন। প্রথম যে 10টা ওয়েবসাইট বলে 10টা নেবেন, 20টা হইলে 20টা নেবেন। আমি একটা দিয়ে যদি দেখাই আপনারা আশা করি বাকি 20টাও সেমভাবে বের করে দিতে পারবেন। তাহলে আমি আপাতত দুইটাই নিলাম। এখান থেকে আমরা ইউআরএলগুলো কালেক্ট করে নিব। ইউআরএল কালেক্ট করার পরে আপনাদের ফোকাস করতে হবে রুট ডোমেইন। রুট ডোমেইন কি না, রুট ডোমেইন মানে কি? রুট ডোমেইন মানে হচ্ছে মেইন ডোমেইন। আমরা মেইন ডোমেইন অথবা সাব ডোমেইনের মধ্যে পার্থক্য বুঝি, অনেকেই বুঝি অনেকেই বুঝি না। মেইন ডোমেইন হচ্ছে যেমন ELLE অথবা অ্যামাজন, amazon.com, এই অ্যামাজনটা হচ্ছে মেইন ডোমেইন, এটাকে বলা হয় মেইন ডোমেইন। আর মেইন ডোমেইনটাই হচ্ছে রুট ডোমেইন। আর অনেকটা পাবো আমরা হচ্ছে সাব ডোমেইন। সাব ডোমেইন হচ্ছে দেখবেন হয়তো লেখা আছে শপ ডট, আবার হচ্ছে যে amazon.com, এই যে শপ নামে খুলছে এটা হচ্ছে তার একটা সাব ডোমেইন, মানে একটা ডোমেইনের আন্ডারে আরেকটা ডোমেইন ক্রিয়েট করা। আমি যদি আরেকটু ক্লিয়ার করি, এই যে যেমন আমরা হচ্ছে যে আমরা জানি upwork.com একটা ওয়েবসাইট বা fiverr.com একটা ওয়েবসাইট, দেখেন এর আগে আরেকটা অ্যাকাউন্ট করা আছে যে support.fiverr, তাহলে এই সাপোর্টটা হচ্ছে যে ফাইবারের আন্ডারে একটা ডোমেইন ক্রিয়েট করা হয়েছে, তাহলে হচ্ছে সাব ডোমেইন। আপনি এই সাব ডোমেইন কিভাবে বুঝবেন? সহজ কথায় একটা ডোমেইনের মধ্যে যখনই একটা ডট দেখবেন তখনই ওটাকে সাব ডোমেইন ধরে নেবেন, কারণ একটা ডোমেইনের মধ্যে কখনো ডট হয় না, হয়তো বা আন্ডার ফ্ল্যাশ হাইফেন হয়, বাট কখনো ডট হবে না। আবার অনেকেই এটা কোশ্চেন করে থাকে যে .com থাকে, তো এইটা .com না, এটা সাব ডোমেইন না, কারণ .comটা হচ্ছে এক্সটেনশন। আবার দুইটা ডট এরকম থাকে .com.bd, .com.in, .com.ca, .com.edu, এরকম থাকে না, এইগুলো কিন্তু সাবডোমেইন না, এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের এক্সটেনশন। মেইন নামের মধ্যে যদি ডট থাকে আপনি চোখ বন্ধ করে ধরে নেবেন এটাই সাবডোমেইন। বোঝা গেছে? এই যে যখনই আমরা দেখবো যে মেইন ডোমেইনের মধ্যে একটা ডট থাকবে, মেইন ডোমেইনটাই তখনই ধরে নেবেন এটাকে সাবডোমেইন। যেমন গুগল হচ্ছে মেইন ডোমেইন, ক্লে দিয়ে একটা ডোমেইন খুলছে সেটা হচ্ছে সাবডোমেইন। আবার এখান থেকে আমরা ফাইবারে যদি আসি, দেখুন ফাইবারের support.fiverr থাকে,
ফাইবারের আন্ডারে একটা সাবডোমেইন খুলছে, আবার দেখবেন seller.fiverr.com সেলার দিয়ে সে একটা নতুন সাবডোমেইন ক্রিয়েট করছে। তাহলে আপনি এখান থেকে যদি সাবডোমেইন আপনার কম্পিটিটর গুলো যদি সাবডোমেইন হয় তাহলে আপনি এখান থেকে নো লিখবেন। আপনি তার থেকে এখান থেকে লিখে দেন যে এটা আরো সহজ হবে, যে রুট ডোমেইন দেওয়ার দরকার নেই, সাবডোমেইন। আপনার যদি লিস্টে সাবডোমেইন পেয়ে যান তাহলে ইয়েস লিখবেন, আর যদি মেইন ডোমেইন হয় যে তাহলে আপনি দিবেন নো। তার মানে এগুলো কি সাবডোমেইন না, মেইন ডোমেইন। আর যদি সাবডোমেইন হয় তাহলে দিবেন ইয়েস, ঠিক আছে? কারণ সাবডোমেইনগুলো হচ্ছে উইক সাইট, দুর্বল সাইট। সাবডোমেইন গুগলের র্যাঙ্কিংয়ে আসা খুব একটা গুগল ভ্যালু দেয় না। আবার এই সাবডোমেইনগুলোর মধ্যে অনেক সময় উইক সাইটগুলো হিসেবে কাউন্ট হয়। দেখেন এখানে আমরা যেমন যে সার্চ দিলাম যে ফাইবার হেল্প সার্চ দেওয়ার কারণে facebook.com এর একটা লিঙ্ক আসছে। তো ফেসবুক কি এই ফাইবার হেল্প দিয়ে র্যাঙ্কিংয়ে আসতে চাচ্ছে না, এটা অর্গানিকভাবে দেখা যায় এই ফেসবুকে বেশি পরিমাণে রিচ হয়েছে, যার কারণে ফেসবুক গুগলকে ইন্ডেক্স করে নিছে। এই সাইটটাকে র্যাঙ্কিংয়ে থাকা মানে আপনার জন্য প্লাস পয়েন্ট, এই জায়গা ধরে আছে, এই স্থানটা খুব সহজেই আপনি দখল করতে পারবেন। আবার ফেসবুক, এই যে এখানেও ফেসবুক আছে, এগুলো হচ্ছে টুইটার আছে, এগুলো হচ্ছে উইক সাইট, দুর্বল সাইট। তাহলে প্রথম পেজেই যদি আপনার দেখতেছেন ফেসবুকের লিঙ্ক আছে, টুইটারের লিঙ্ক আছে, ইউটিউবের লিঙ্ক আছে, এটার জন্য আপনার অনেক প্লাস পয়েন্ট হবে র্যাঙ্কিংয়ে আসার জন্য। তাহলে আমরা এখান থেকে যেই সাবডোমেইনগুলো পাবো তাহলে এখান থেকে লিখে রাখবো যেগুলো সাবডোমেইন, সেটার সাবডোমেইন দিব, যেটা হচ্ছে মেইন ডোমেইন সেটা হচ্ছে মেইন ডোমেইন লিখে রাখবো, ইয়েস আর নো লিখবেন। এরপরে আমরা দেখবো হচ্ছে ই কমার্স সাইট কিনা, যেই সাইটগুলো আমরা বর্তমানে আসছে এগুলো ই কমার্স সাইট কিনা। ই কমার্স সাইট কিভাবে চিনবো আমরা যে সাইটগুলো ওপেন করলাম এই সাইটগুলো কি ই কমার্স? আমরা যদি এখান থেকে দেখি যে ই কমার্স সাইটগুলো আমরা সাধারণত জানি যে এখানে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের সাথে শপ নাও বাটন থাকে, এটাকে কার্ডে অ্যাড করা যায়, এরপর হচ্ছে পেমেন্ট মেথড থাকবে, কার্ড পারচেস করার অপশন দিবে, এগুলোই তো হচ্ছে ই কমার্স সাইট। শুধুমাত্র প্রাইস দেওয়া আছে দেখেই কিন্তু আপনার যে আসলে এই ই কমার্স সাইট হবে এমনটা না, অবশ্যই এটা বাই নাও কোনো বাটন থাকবে, প্রোডাক্ট কিনতে পারবেন এমন অ্যাবিলিটি থাকবে। আবার যদি অ্যামাজনে আসি, হ্যাঁ এগুলো তো ই কমার্স সাইট আমরা এক কথা সহজেই বুঝি। তাহলে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী সাইট হিসেবে যে সাইটগুলো আসবে সেটা ই কমার্স সাইট কিনা সেটা আপনি লিখবেন। কারণ ই কমার্স সাইট বর্তমানে যদি র্যাঙ্কিংয়ে থাকে সেটাও আপনার জন্য অনেক সময় প্লাস পয়েন্ট হবে, কারণ এই প্রোডাক্টের হয়তো এখন পপুলারিটি আছে, সেই জন্য কোনো প্রোডাক্ট বেসে একটা লিঙ্ক আপনার এখান থেকে র্যাঙ্কিংয়ে আছে, সে দুদিন পরে নাও থাকতে পারে। কিন্তু একটা ওয়েবসাইটের মেইন ডোমেইন .com যখন র্যাঙ্কিংয়ে থাকে এটা তো ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে আপনার জন্য এটাকে মানে পিছানো ফেলানো, যে ওইটাকে টপকায় আপনি ওটার স্থানটা দখল করবেন। .com যখন মেইন হোম পেজটা র্যাঙ্কিং হবে, যদি পেজ সহ থাকে এগুলোর অ্যাবিলিটি থাকে আপনি তার জায়গা নিতে পারবেন। তাহলে আমরা এখান থেকে ই কমার্স সাইট পেলে এখান থেকে ইয়েস লিখবো, নো পাইলে নো লিখবো। তার মানে আমরা দুইটাই ই কমার্স পেলাম, আমরা ইয়েস দিয়ে দিব। এই যে এটাও ই কমার্স সাইট, এটাও ই কমার্স সাইট। হ্যাঁ অবশ্যই ওইটাও প্রতিদ্বন্দ্বী হিসেবে নেবেন, কিন্তু উইক সাইট এগুলো নিয়ে দেখেন যে কেউ হয়তো এসইও করতেছে না, মোস্ট পপুলার এগুলো সাইট, বেশি ভিজিট নিজে থেকেই হচ্ছে, অর্গানিকভাবে এর একটা জায়গায় আছে, এটাও আপনি আপনার কম্পিটিটর হিসেবে অবশ্যই ধরতে হবে। এরপরে হচ্ছে যে পেজ ইউআরএল। পেজ ইউআরএল গুগলের দেয়া একটা মানদণ্ড, 0 থেকে শুরু 10 পর্যন্ত যার শেষ। যে ওয়েবসাইটে যত বেশি ভিজিটর ডেইলি ভিজিট করবে গুগল তাকে একটা মানদণ্ড দিয়ে থাকে সর্বোচ্চ 10 পর্যন্ত। তাহলে আমরা বর্তমানে যে সাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে তার পেজ র্যাঙ্ক যদি হাই থাকে, 10-এ 10 থাকে, তার মানে এটার জন্য আপনার কিন্তু প্রতিদ্বন্দ্বী কী হবে, অনেক হাই হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা এই যে অ্যানালাইসিস করে দেখতেছি বর্তমানে যারা আমার প্রতিদ্বন্দ্বী র্যাঙ্কিংয়ে আছে তাদের পজিশনটা কেমন। তাহলে এই পেজ র্যাঙ্ক চেক করার জন্য আপনি টুলস পাবেন, গুগলে যদি লিখে সার্চ করেন যে পিআর চেকার, পিআর চেকার লিখে সার্চ করবেন, দেখবেন পেজ র্যাঙ্ক চেকার পাবেন। এই যে এখানে আছে পেজ র্যাঙ্ক চেকার। সো আমরা যদি এখান থেকে পেজ র্যাঙ্ক চেকারে আসি, তা আমাদের এই ওয়েবসাইটগুলোর পেজ র্যাঙ্ক চেক করব। তাহলে এই ওয়েবসাইট পেজ র্যাঙ্ক চেক করার আগে আমরা যদি একটু চেক করি
যে আপনাদের আনুমানিক ধারণা যে ফেসবুকের পেজ র্যাঙ্ক কত হইতে পারে, গেস করে। 9 কত? 9 9 হইতে পারে। তারপরে আমরা দেখি ফেসবুকের পেজ র্যাঙ্ক কত। আমরা যদি facebook.com লিখে সার্চ করি, চেক পিয়ার দেওয়ার পরে এখান থেকে একটা হিউম্যান ভেরিফিকেশন ক্যাপচা দিছে, আমরা 5HC HQ ওকে, আমরা ভেরিফাই নাও। সিসি মিডিয়া আচ্ছা, হয় নাই না? SVG9 P9 ঠিক আছে না? SVG9 P9 ঠিক আছে, ভেরিফাই নাও। অবশ্য মাঝে এই যে দেখেন আমরা পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি 10-এ 9, তাহলে প্রায় মিলিয়ন পিপল ভিজিট করে ডেইলি ফেসবুক, তারও পেজ র্যাঙ্ক 10-এ 9, হিউজ পরিমাণে একটা অডিয়েন্স। এখন আমরা জানি twitter.com, টুইটারের পেজ র্যাঙ্ক কেমন? 10 আউট অফ 10 আউট অফ 10। কারণ আপনি হয়তো বা চেক করেন বা হয়তো বা জানা আছে এই জন্য, কিন্তু আমরা যদি সাধারণভাবে কাউকে জিজ্ঞেস করি বলবে যে ফেসবুক 10-এ 10, আর হয়তো টুইটারের 8, 7, 6, 9 এরকম হইতে পারে। আমরা এখানে কতজন আছি যে প্রফেশনালভাবে আসলে টুইটার ইউজ করি? কতজন আছি? নাই। আর আমি যদি বলি কতজন ফেসবুক ইউজার আছি, ইনশাল্লাহ সবারই 2-3টা করে আইডিয়া আছে। কারণ আমরা বাংলাদেশি থেকে হয়তো বা ফেসবুক ইউজার বেশি, বাট আমরা যদি গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি দেখবো যে টুইটারের ইউজার অনেক বেশি। যে 10-এ 9 পাইলাম আমরা ফেসবুক, টুইটারটা যদি চেক করি ACUD2 10-এ 10, তার মানে ফেসবুকের চাইতে টুইটারের ইউজার আরও বেশি। আমরা জানি টুইটার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাইট, তাহলে যে কোনো ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক পিআর চেকার থেকে আমরা বের করতে পারবো তার মানদণ্ডটা কেমন, ঠিক আছে? আর যেগুলো নতুন সাইট প্রায় 1000 ভিজিটর ডেইলি আসে, এমনও সাইট দেখবেন তার পেজ র্যাঙ্ক এনে মানে হচ্ছে কোনো নাই পজিশনে নাই, মানে কোনো পজিশনই নাই, জিরো থেকে শুরু, জিরো একটা পজিশন, তার মানে জিরো আসছে দেখেও তারও একটা ভালো ভিজিটর ডেইলি ভিজিট করে, ঠিক আছে? তাহলে আমরা যে ওয়েবসাইটগুলো পেলাম যে এখান থেকে সেই ওয়েবসাইটের আপনি কি করবেন, পেজ র্যাঙ্ক চেক করার জন্য পুরো লিঙ্কটা নেবেন না, আপনি আপনার ওয়েবসাইটের .com পর্যন্ত নেবেন, পুরো পেজ লিঙ্ক সহ দরকার নাই। আমরা যেহেতু ওয়েবসাইটে মেইন ডোমেইনের আমরা পেজ র্যাঙ্ক বের করব, এই জন্য পুরো ওয়েবসাইটটা নিব শুধু, নিয়ে আমরা চেক পিয়ারে গিয়ে আপনি সেমভাবে আবারও ক্যাপচা দিবেন 488HB, পুরোটা দিলে আসবে। কারণ আপনার মেইন হোম পেজটা যেটা, সেটা তো ওয়েবসাইট শুরু থেকে শুরু হয়েছে, এই পেজটা তো হয়তো দেখেন 1 মাস আগে তৈরি হয়েছে, তাহলে তার মান তো অতটা ভালো হবে না। এই জন্য আমরা মান দেখবো তার মেইন হোম পেজের মান কতটুকু, ঠিক আছে? আমরা এখান থেকে ভেরিফাই নাও দেওয়ার পরে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 10-এ 6, এটা সর্বোচ্চ 10, আবার 10-এর পরে এমন না 11, 12, 13 হবে, সর্বোচ্চ পর্যন্ত 10, এটা গুগলের দেওয়া নিজস্ব একটা মানদণ্ড পেজ র্যাঙ্ক চেকার। তো আমরা এখানে 10-এ 9 পাইলাম, আমরা এখান থেকে সেই পিআরটাকে 9 দিব। অপেক্ষাকৃত যে পেজ র্যাঙ্কগুলো আমাদের কম, 10-এ 6 ছিল 6, তাহলে অপেক্ষাকৃত যত পেজ র্যাঙ্ক কম পাবো তত আমাদের জন্য ভালো হবে, তাই হবে না? যত বেশি হবে আমাদের জন্য খারাপ হবে। তো আমাদের জন্য ডিফিকাল্ট না হয় ভালো, কম পাইলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে আমরা পেজ ইউআরএল এখান থেকে বের করব, পেজ ইউআরএল বের করার পরে সেমভাবে এই নিচেরটাও আপনি যদি একটা সাইট দেখালাম বাকিগুলোও কিন্তু সেমভাবে বের করে নিতে পারবেন না? ওকে, ডোমেইন অথরিটি পেজ অথরিটি বের করব। তাহলে ডোমেইন অথরিটি পেজ অথরিটি বের করার জন্য আমরা জানি মোস বার টুলবার দিয়ে বের করতে পারি, আর মোস যদি কাজ না করে আমরা স্মল ইউসিওতে ডোমেইন অথরিটি চেকার নামে টুলস আছে সেটা দিয়েও বের করতে পারবো। তো আমরা এত কষ্ট করে হয়তো একটা করে আমাদের বের করতে অনেক সময়ের প্রয়োজন হবে, একটু ডিরেক্টলি দেখি যে মোস টুলবারটা আমাদের এখন কাজ করে কিনা, মোজ আমাদের ইনস্টল করা আছে বা আপনাদের গত ক্লাসেও কিভাবে ব্যবহার করে দেখছেন। আমরা মোজে একটু ক্লিক দেই, মোজটা অন হয়ে যাবে, এখান থেকে আমরা পেজটা রিলোড দিব। এই যে মোজ লোডিং নিচে এখনো তথ্য আসে নাই সঠিকভাবে, আমরা একটু দেখি মোজটা আসছে, বাট এখান থেকে দেখেন আমাদের পেজ অথরিটি ডোমেইন অথরিটিগুলো আমাদের ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাই না?
তো এটা হয়তো বা নেট স্লোর কারণে অনেক সময় এটা প্রবলেম করে। যদি এরকম সমস্যা আপনাদের একান্তভাবেই করে, আমরা অল্টারনেটিভভাবে স্মল এসিও দিয়ে বের করব। আমরা সরাসরি চলে যাব স্মল এসিও। স্মল এসিও ব্যাকিং চেকার না, আমরা ডোমেইন অথরিটি চেকার। এই যে স্মল এসিও চেকার, স্মল এসিও টুলসে আসবেন, আসার পরে নিচের দিকে দেখবেন ডোমেইন অথরিটি চেকার নামে অপশন থাকবে। আমরা দেখি এই যে ডোমেইন অথরিটি চেকার। তাহলে ডোমেইন অথরিটি চেকারে যান। ডোমেইন অথরিটি চেকারে যাওয়ার পরে এই ওয়েবসাইটের আপনি পেজ র্যাঙ্ক, ডোমেইন অথরিটি কত, পেজ অথরিটি কত, সেটা আপনি এখান থেকে বসায় দেবেন। এই যে এখান থেকে ইন্টার ডোমেইন, এখানে ডোমেইন দেওয়ার পরে আমরা হচ্ছে চেক অথরিটি, অথবা আপনি এখান থেকে এটারও হোম পেজও নিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে আমরা যদি চেক অথরিটিতে বোর্ডস, এইটা আর কোথায়, এখানে আর নাই, ভেরিফাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডোমেইন অথরিটি 90, পেজ অথরিটি 70, তাই না? আর মোজের দিয়ে একটা র্যাঙ্ক, তার হচ্ছে যে 10-এর মধ্যে 7-এ মোজের র্যাঙ্কে আসছে, সেটা মোজের র্যাঙ্ক আমাদের দরকার নাই। আমরা হচ্ছে 90-70 লিখে রাখবো। তাহলে ডোমেইন অথরিটি হচ্ছে 90, 90 দিয়ে দেই। আর এখান থেকে পেজ অথরিটি 70। খুব সহজ, আপনাদের একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, একটা বের করতে পারলে 100টাও বের করা খুব একটা বেশি কঠিন না। তাহলে আমরা ডোমেইন অথরিটি, পেজ অথরিটি স্মল এসিও দিয়ে বের করে নিলাম। আর আপনাদের বেশি প্রবলেম হলে, যদি আপনার মোজ কাজ করে, সহজে এক ক্লিকে এই যে নিচেই পেয়ে যাবেন এখান থেকে। তাহলে আর আপনাকে মোজে যেতে হবে না স্মল এসিওতে, অ্যাভারেজের কোনো দরকার নাই। আমরা স্পেসিফিক যে এক একটারই বের করে রাখতেছি, ইন্ডিভিজুয়ালি বের করব। এরপরে আসবো আমরা হচ্ছে যে অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা একটা সার্চ ইঞ্জিন, গুগলের মতো সার্চ ইঞ্জিন অ্যালেক্সারও একটা র্যাঙ্ক আছে। তবে গুগল এবং অ্যালেক্সার মধ্যে সম্পর্ক একটু ভিন্ন, উল্টাটা কেমন? যেমন আমরা বললাম গুগলের দেওয়া মানদণ্ড একটা পেজ, যেমন পেজ ইউআরএল দেখলাম যে 0 থেকে শুরু, 10 পর্যন্ত শেষ। 0টা হচ্ছে নর্মাল, 10 হচ্ছে হাই। আর অ্যালেক্সার র্যাঙ্ক হচ্ছে উল্টা, যত কম হবে তত পাওয়ার বেশি, যত বেশি হবে তত পাওয়ার কম হবে, ঠিক আছে। অ্যালেক্সা র্যাঙ্ক। তো আমরা অ্যালেক্সা র্যাঙ্ক চেক করার জন্য আমরা একটা পপুলার এক্সটেনশন ইউজ করব। এর আগে হয়তো আমরা ইউজ করি নাই। এক্সটেনশনের নাম হচ্ছে এসইও কোয়াক। আপনারা লিখে রাখেন এসইও কোয়াক। এই যে আপনি যদি গুগল ক্রোমের ওয়েব স্টোরে অথবা গুগলে লিখে সার্চ করেন যে এসইও কোয়াক, এটা ব্রাউজারে আমরা অ্যাড করে নিব। অথবা অ্যালেক্সা র্যাঙ্ক চেক করার জন্য এই যে অ্যালেক্সা র্যাঙ্ক চেকার নামে একটা অ্যালেক্সা ট্রাফিক চেকার এক্সটেনশন আছে, এটাও ইউজ করতে পারেন। এই যে অ্যালেক্সা ট্রাফিক চেকার, এটাও ব্যবহার করতে পারেন চাইলে। এই যে এটা তো অ্যালেক্সা, আমার এসইও কোয়াকটাই বেস্ট, এটা দিয়ে অনেক ভালো রেজাল্ট আপনাদের আসবে। এটা ইনস্টল করে নেবেন। তবে আপনি যখন এসইও ওই যে কোয়াক ইউজ করবেন, মোজটা বন্ধ করে রাখবেন, মানে ডিসেবল করে রাখবেন, একটা আনেবল করবেন। একই সাথে সবগুলো টুলস করলে দেখা যায় আপনার ব্রাউজারে একটু প্রেশার পড়ে যাবে। আপনি যে কোনো এক্সটেনশনকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। আপনি যদি এই যে 3 ডট আইকনে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে মোড সেটিংসে যাবেন এবং টুলস, এই যে মোড টুলস থেকে এক্সটেনশনে আপনার কতগুলো এক্সটেনশন দেওয়া আছে। এই যে যেমন এইটা চাইলে আমরা হচ্ছে যে অফ করে রাখতে পারবো, অর্থাৎ ডিসেবল করতে পারবো, আনেবল করতে পারবো, ঠিক আছে। এনেবল ডিসেবল আপনি এখান থেকে করে নিতে পারবেন। অথবা মোজ আমরা এই যে এখান থেকে একটা ক্লিক দিলেও অন হয়, অফ হয়, কিন্তু আনপিন না। আনপিন তো হচ্ছে এখান থেকে আপনি শো করাবেন, কিন্তু এটা চালু আছে আর শো করাচ্ছেন না। আপনি এখান থেকে যে মোজটা, যেমন দেখেন একটা ক্লিক দিলাম, মোজ চালু হয়ে গেছে, যে কালারটা ভিন্ন হয়ে গেছে। আবার এটাকে একটা ক্লিক দিলে অফ হয়ে যাবে, এটাও হয়ে যাবে ইজিলি। আর যখনই আপনি এসইও কোয়াক চালু করবেন, এটাও অফ অন করার সিস্টেম আছে, যে দেখেন বাটন আছে, এটা অফ করা যাবে, অন করা যাবে। তাহলে আমরা যখন এসইও কোয়াক এক্সটেনশনটা চালু করে নিব বা ইনস্টল করে নিব, ইনস্টল করার পরে আপনি কি করবেন, এখান থেকে মোজটাকে অন করে নেন। এই যে এখান থেকে আমরা অন করে নিলাম, ঠিক আছে। অন করার পরে দেখেন মোজের আমাদের একটা নতুন রেজাল্ট দেখাবে এখান থেকে। আমরা যেমন একটু আগেই এই যে এটা শো করছিলাম, এখন আমাদের একটা নতুন টুলস এখানে চলে আসবে অটোমেটিকলি। আমরা যদি এই পেজটাকে রিলোড দেই, আমরা একটা নতুন টুলস দেখতে পারবো আমাদের সামনে, যে এক্সটেনশনটা ছিল না একটু আগে। এই যে আসছে না, এই টুলবারটা হচ্ছে আমাদের এসইও কোয়াকের টুলস।
তো এখান থেকে আমাদের দেখা প্রয়োজন ছিল অ্যালেক্সা র্যাঙ্ক। তাহলে আপনার যে এই যে ওয়েবসাইটটা ওপেন করলেন, আপনাদের পিসিতে কি আমরা হচ্ছে যে ওয়েবসাইটগুলো আমাদের কম্পিটিটর ইউআরএল হিসেবে ধরে নিলাম তার অ্যালেক্সা র্যাঙ্ক কেমন, আপনি যদি সেই সাইটটা এই যে ভিজিট করেন, ভিজিট করলে এখান থেকে অ্যালেক্সা র্যাঙ্ক দেখতে পারবেন। এই যে দেখেন র্যাঙ্ক অ্যালেক্সা, তার মানে অ্যালেক্সা র্যাঙ্ক যার যত কম হবে তার ভ্যালু তত বেশি হবে, আর যার অ্যালেক্সা র্যাঙ্ক বেশি হবে সে তত ভ্যালুলেস হবে। ভ্যালুলেস বলতে আপনার জন্য কম্পিটিটর লো হবে, আর তার পেজ র্যাঙ্ক যদি কম হয় আপনার জন্য কম্পিটিটর হিসেবে হাই হিসেবে কাউন্ট হবে। বোঝা গেছে কি আমার কথা? তাহলে আমরা এখান থেকে অ্যালেক্সা র্যাঙ্ক যেটা পাবো সেটা লিখে রাখবো। এটা 2.92K মানে হচ্ছে 2992, সরি 2092K, 2 লাখ না 2 লাখ ওই 2.9K 2902 হবে, মানে 1K হচ্ছে 1000। তাহলে আমরা 2900K অথবা এখানে ক্লিক দিলে আপনি পেয়ে যাবেন অবশ্য। আমরা যদি এখান থেকে ক্লিক দিয়ে দেখেন নিচের দিকে আপনাকে অ্যালেক্সা র্যাঙ্ক দেখাবে সরাসরিভাবেই। এই যে এখান থেকে চলে আসছে, এখানে অ্যাভারেজ দেখাচ্ছে কোন কিওয়ার্ড কোন কান্ট্রি থেকে। তো আপনার এভাবে স্পেসিফিক বের করার দরকার নেই, এখান থেকে যেটা আসবে এখান থেকে কপিও করে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে লিখে দেন 2920 হবে। আচ্ছা যেটাই হোক আমরা লিখে দিলাম 2920। তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে এটা। অনেকটাই দেখবেন মিলিয়ন থাকবে, অথবা আপনার 10,000 20,000 50,000 অ্যালেক্সা র্যাঙ্ক থাকবে। আপনি অ্যালেক্সা র্যাঙ্ক যেটা পাবেন সেটা এখান থেকে লিখে রাখবেন। তবে অ্যালেক্সা র্যাঙ্ক অপেক্ষাকৃত যদি বেশি থাকে আমার জন্য ভালো হবে, ঠিক আছে? বেশি থাকলে যদি অ্যালেক্সা র্যাঙ্ক তার অনেক বেশি থাকে তাহলে আমার জন্য ভালো না, মানে তার আমার প্রতিদ্বন্দ্বীর সে একটা খারাপ পজিশনে আছে। কারণ এরা এখন যারা বর্তমানে র্যাঙ্কিংয়ে আছে এরা আমার প্রতিদ্বন্দ্বীর অবস্থান খারাপ হইলেই তো আমার জন্য ভালো, ঠিক আছে? আর নিজের জন্য নিজের ওয়েবসাইটে অ্যালেক্সা র্যাঙ্ক যত কমাইতে পারবেন তখন আপনার জন্য ভালো হবে। এখন হচ্ছে প্রতিদ্বন্দ্বীর জন্য অ্যালেক্সা র্যাঙ্ক বের করার পরে আমরা বের করব হচ্ছে নাম্বার অফ সাইট ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি আমরা বুঝি, বলেন? একটা তালিকা তৈরি করা যে আমার ওয়েবসাইটের কত তথ্য গুগলের কাছে জমা আছে, এটাকে বলা হয় ইন্ডেক্সিং করা। আমরা যখন একটা নতুন ওয়েবসাইট ক্রিয়েট করব বা নতুন একটা ওয়েবসাইট খুলবো, এই সাইটটা গুগলের সাথে আগে লিঙ্ক আপ করে দিতে হয়। কারণ গুগল কি আপনার ওয়েবসাইট চিনে? আপনাকে গুগলে আগে চিনাই দিতে হয়, দেন গুগলের রোবট বা ওয়েবসাইট ভিজিট করার একটা পারমিশন পাবে। আপনি কি তথ্য আপনার ওয়েবসাইটে পাবলিশ করতেছেন, দেন গুগল এই রেকর্ডগুলো তার সার্ভারে জমা রাখতেছে। এইটাকেই সাধারণত ইন্ডেক্সিং বলা হয়। তার মানে আমার ওয়েবসাইটের যত তথ্য গুগলে বেশি জমা থাকবে ততই আমার জন্য ভালো হবে। তাহলে এটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং করা। তো আমরা আমাদের ওয়েবসাইটটা এই যে যেটা ওপেন করলাম সেই সাইটটাকে এই যে গুগলে প্রথমে আমাদের যখন এসইও কোয়াক এক্সটেনশন দিলাম, ওয়েবসাইটটা ভিজিট করলে ইন্ডেক্সিং দেখতে পারবেন। এই যে দেখেন কত তথ্য ইন্ডেক্সিং আছে, 578K। আপনি এটাকে যদি ক্লিক দেন এখান থেকে দেখতে পারবেন যে এই যে কত রেজাল্ট, 5,78,000, তাই না? তাহলে এটা আপনি কপি করে নিয়ে গিয়ে আপনার সাইটের পাশে বসায় দিবেন। এত তথ্য এই সাইটের জন্য গুগলের কাছে জমা আছে। এটা ইন্ডেক্সিং। আপনি সেকেন্ড সাইটেও যদি যান, সেকেন্ড সাইটটা যেটা ভিজিট করছিলাম এই সাইটের কথা এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন। প্রতিটা সাইটের ট্যাবে ট্যাবে আমরা ওপেন করলে দেখতে পারবো কোন ওয়েবসাইটের কত ইন্ডেক্সিং আছে। এটা আমরা এক্সটেনশনগুলো আমাদের খুবই হেল্প করবে এগুলো রিপোর্ট বের করে দিতে। ফার্স্টে এই যে গুগল ইন্ডেক্স লেখা দেখাচ্ছে আপনাকে, গুগল ইন্ডেক্স, এখানে সংখ্যায় যত আসবে সেটা আপনি লিখে দিবেন শুধুমাত্র শিটে। ক্লিয়ার? গুগল ইন্ডেক্সিং বের করার পরে আমরা ফোকাস করব যে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল। অর্থাৎ আমাদের যে বর্তমানে কম্পিটিটর ওয়েবসাইটগুলো র্যাঙ্কিংয়ে আছে তারা কি এক্স্যাক্ট আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি তার টাইটেলে ব্যবহার করতেছে কিনা। আমরা যদি এখান থেকে যেখানে ফার্স্টে সার্চ দিছিলাম যেমন ওয়াটারপ্রুফ আইলাইনার, এই যে বর্তমানে যারা র্যাঙ্কিংয়ে আছে এক্স্যাক্টভাবে ইউজ করছে কিনা। এই যে দেখেন বেস্ট ওয়াটারপ্রুফ আইলাইনার, বেস্ট ওয়াটারপ্রুফ আইলাইনার, এরপরে ওয়াটারপ্রুফ আইলাইনার, এটাকে বলা হচ্ছে টাইটেল।
প্রতিটা পোস্টের এটা আমরা যেমন কালারটা দেখতেছি বোল্ড কালার লেখা, এটাকে বলা হয় টাইটেল। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল, এটা হবে ডেসক্রিপশন, এটা হবে ইউআরএল উপরেরটা। তাহলে আমরা এখন ফোকাস করব টাইটেল আছে কি না, টাইটেলে কিওয়ার্ড। আপনি যদি এইভাবে 100টার খুঁজে খুঁজে বের করতে সময় লাগে, একটা সহজ উপায়ে বের করতে পারেন। এই যে আমরা কিওয়ার্ডটাকে কপি করে নিলাম, যে ওয়াটারপ্রুফ আইলাইনার, আমি কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করব, মানে খুঁজবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন খালি টাইটেলের দিকে দেখেন যে আপনাকে ফোকাস সেই খুঁজে নিছে, যে কোথায় কোথায় পাইছে, কোথায় কোথায় পাই না, এই যে হলুদ মার্ক করে দিছে। তাহলে আপনার জন্য সহজ হবে কোন ওয়েবসাইটে আছে আর কোন ওয়েবসাইটে নাই। এই এখান থেকে অনেক সাইটে পাবেন হয়তো সেটাতে ইউজ করে নাই, যদি না করে তাহলে থাকবে, ম্যাক্সিমামই পাবেন, আবার অনেকটাতে হয়তো বা পাবেন না। যেমন এটাতে টাইটেল সে শেষের দিকে ইউজ করছে, শুরুর দিকে করে নাই, এগুলো আমরা পরের দিকে আসবো অবশ্যই। এখন আপাতত আমার জানার দরকার সেটা আমাদের টাইটেলে কিওয়ার্ড আছে কি না। যদি অনেক সময় দেখবেন টাইটেলে কিওয়ার্ড ইউজ না করেও সে র্যাঙ্কিংয়ে আসছে, তাহলে সে ওয়েল অপটিমাইজ না। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়ে যাব যে কিওয়ার্ড ইন টাইটেল, মানে কি ইউআরএল টাইটেল, আমরা এটাকে কি দেব, ইয়েস, যদি না থাকে নো দিব। এরপরে হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল, স্যার একটা কোশ্চেন, বল। কন্ট্রোল এফ দিব তো কাজ, কন্ট্রোল এফ দিব ফাইন্ড করার জন্য, খোঁজার জন্য। আর আপনি কন্ট্রোল দিয়েছিলেন পেস্ট করার জন্য। কন্ট্রোল ভি দিছিলাম পেস্ট করার জন্য। তো আমরা হচ্ছে যে কিওয়ার্ড ইন ইউআরএল, এখন আমরা ইউআরএল এর দিকে ফোকাস করব। অবশ্যই ম্যাক্সিমাম ইউআরএল এ এই শব্দগুলো থাকবে না, কারণ ইউআরএল এ আসলে অতটা কিওয়ার্ড থাকে না, সেম থাকবে না। আমাদের মেইন ফোকাস করতে হয় যে টাইটেল এবং ডেসক্রিপশনটা। তারপরেও ইউআরএলও যদি এক্স্যাক্ট থেকে থাকে তাহলে কিন্তু সেই ইউআরএলটাই একটা কিওয়ার্ড হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে এই যে যেমন মেকআপ স্কিন কেয়ার এর ইউআরএল একটা সাব ক্যাটাগরি তৈরি করছে, এখান থেকে হয়তো এই যে মেকআপ স্কিন কেয়ার, এরপর হচ্ছে বিউটি হেয়ার, হ্যাঁ, এই যে সে কিন্তু ওয়াটারপ্রুফ আইলাইনার সে এখানে ইউজ করে নাই। যেমন এখানে মেকআপ একটা ক্যাটাগরি, মেকআপের আন্ডারে আবার আই একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হয়তো আইলাইনার দিয়ে একটা করছে। এক্স্যাক্টভাবে ওয়াটারপ্রুফ আইলাইনার কেউ ইউজ করে নাই, তাহলে আমরা ম্যাক্সিমামই পাবো না, আপনাদের রেজাল্ট চলে আসবে নো। আমরা এখান থেকে নো দিব, ঠিক আছে। তাহলে পরের সাইটটাও যেভাবে পাবেন সেইভাবে আপনি লিখে দিবেন। এরপরে হচ্ছে যে আমরা কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশন, আমরা হচ্ছে ডেসক্রিপশন দেখব। তো আমি আবারও বলি, এই যে আমরা সার্চ করে রেজাল্টে যেগুলো আসছে এগুলোকে বলা হয় ম্যাটা টাইটেল, ম্যাটা ডেসক্রিপশন। কারণ মেইন টাইটেল এবং ডেসক্রিপশনটা হবে মেইন হোম পেজের জন্য, আর বাকি প্রতিটা পোস্টের জন্য এগুলোকে ম্যাটা টাইটেল, ম্যাটা ডেসক্রিপশন হিসেবে কাউন্ট করা হয়। তাহলে আমরা এখান থেকে ম্যাটা ডেসক্রিপশন, এখন এই যে এটা হচ্ছে টাইটেল, পরে এতটুকু লেখা হচ্ছে ডেসক্রিপশন, এতটুকু হচ্ছে ডেসক্রিপশন। তাহলে ইয়েসটা হিসাব করবে যখন উপরেরটা দেয়া থাকবে তখন না, সেটা হচ্ছে টাইটেলের ক্ষেত্রে লিখবো। এখন ডেসক্রিপশনের ঘরে আমরা টাইটেলের ঘর থেকে আসছি না, টাইটেলের ঘরে টাইটেল ফোকাস করব। এরপরে যখন ম্যাটা ডেসক্রিপশন দেখব, আমরা ডেসক্রিপশনের অংশটুকুতে দেখব। এই যে ডেসক্রিপশনে কে কে আপনার কিওয়ার্ডটা ইউজ করছে, কে কে করে নাই। সে যেমন দেখেন টাইটেলে করছে, ডেসক্রিপশনে করে নাই। এও হচ্ছে টাইটেলে করছে, ডেসক্রিপশনে করছে। এখান থেকে টাইটেলেও আছে, ডেসক্রিপশনে আছে। যারা করে নাই তাদেরটাতে দেখবেন ব্ল্যাঙ্ক আসছে, ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশনে আছে। হ্যাঁ, এইভাবে আপনার যে প্রতিদ্বন্দ্বী সাইটগুলো আছে বর্তমানে, আপনি যেই সাইটগুলো লিস্টেড করতেছেন, প্রথমটাই আমরা যদি ধরি তার ডেসক্রিপশন এখানে আছে, তাহলে আমরা যেই শব্দটাতে পাবো, যেই সাইটগুলোতে ডেসক্রিপশনে ইয়েস দিব, না পাইলে নো দিব, শুধু ইয়েস আর নো। কিন্তু আপনাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে। ইয়েস হইলে আপনার জন্য ডিফিকাল্ট, যদি সে না ইউজ করে আপনার জন্য প্লাস পয়েন্ট, সো ইজি হয়ে যাবে এটাকে র্যাঙ্কিংয়ে আসার জন্য। হ্যাঁ, অনেকেই দিছে, সেগুলো আমরা ইয়েস দিচ্ছি, এও দিছে না ইয়েস। যারা দিছে অবশ্যই ইয়েস লিখবো, না দিলে নো লিখবো। যারা না দিছি, না ইউজ করছে, নো আছে, আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। আমি এগুলো অ্যানালাইসিস কেন করতেছি, এই কিওয়ার্ড দিয়ে আমিও র্যাঙ্কিংয়ে আসার জন্য কাজ করব এখন। তাহলে বর্তমানে যারা র্যাঙ্কিংয়ে আছে তারা আপনার টাইটেলে ইউজ করে নাই, ডেসক্রিপশনে ইউজ করে নাই, আর আমি ইউজ করে আসব। তাহলে আপনি যখনই সব কিছু পড়াশোনা করে একটা পরীক্ষা দিতে আসবেন আর পরীক্ষা না দিয়ে আসবে, তাহলে কে ভালো রেজাল্ট করবে? অবশ্যই যে পড়াশোনা করে আসছে। তার মানে আপনিও আপনার ওয়েবসাইটটা ওয়েল অপটিমাইজ করে আসছেন, আর সে না করে র্যাঙ্কিংয়ে আসে, তাহলে গুগল কাকে র্যাঙ্ক দিবে? অবশ্যই যে ওয়েল অপটিমাইজ করে আসবে। এই জন্যই অ্যানালাইসিস করে দেখা বর্তমানে যারা র্যাঙ্কিংয়ে আছে তাদের ল্যাকিংসগুলো কী কী আছে।
সব ক্ষেত্রে অ্যাফিলিয়েট হোক, সার্ভিস হোক, আমাদের অ্যাডসেন্স হোক, অ্যানালাইসিস করার সময় সবই বের করতে হবে। আপনাকে অ্যাডসেন্সের জন্য যদি অ্যানালাইসিস করতে বলে, এই অ্যাডসেন্সের কিওয়ার্ড দিয়ে এভাবে সার্চ করবেন। সার্ভিসের জন্য হলে সার্ভিসের কিওয়ার্ড দিয়ে বের করবেন। আর অ্যাডসেন্সের জন্য হলে অ্যাডসেন্সের 3টা ক্যাটাগরিরই বের করে নিতে পারবেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মানে কখন ইয়েস লিখবো, কখন ধরেন এরকম হতে পারে যে 10টা ওয়েবসাইট আসছে আমার সামনে, তার মধ্যে 2টার মধ্যে আপনার এই ডেসক্রিপশনে দেয়া আছে, আর 2টার মধ্যে দেয়া হ্যাঁ, তাহলে আমরা তো হচ্ছে যে এখানে 10টা ওয়েবসাইটই কিন্তু লিস্টেড করতেছি। এই যে এখান থেকে আরো 10টা সাইটে লিস্ট হবে না নিচে নিচে। না ওইখানে না, সার্চ দেওয়ার সময় মানে আপনার ওই যে কিওয়ার্ড ডেসক্রিপশনে আছে এবং ধরেন 5টার মধ্যে আচ্ছা আমি বলি, আবারও বলি, আপনি আপনার কোশ্চেন পেয়ে যাবেন। আমরা যে প্রথমে 10টা ওয়েবসাইট বের করলাম, 10টাই তো লিস্টেড করলাম। লিস্ট করার পরে এই যে প্রথম যে ওয়েবসাইট, তার আপনি সাবডোমেইন, টাইটেল, আপনার ই কমার্স সাইট কিনা, পেজ ইউআরএল, ডোমেইন অথরিটি, এরপরে হচ্ছে নাম্বার অফ ইন্ডেক্স, কিওয়ার্ড ইন টাইটেল, ডেসক্রিপশন, এগুলো তো লিখে আসতেছি। তাহলে সেই সাইটটার জন্য দিলাম। এরপরে আমরা এই সাইটে আসবো, আবার সব ঘর পূরণ করবো। তাহলে যেটাতে এই ঘরে যদি আপনি ডেসক্রিপশন না পান, তাহলে তার ঘরেই তো নো লিখে দিবেন। প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের জন্য টোটাল ডেটা আমাকে ভিন্ন ভিন্ন বের করতে হবে। তাহলে কোন ওয়েবসাইটে ইয়েস হবে, কোনটা নো হবে, তখনই বের হয়ে আসবে। না, স্যার, আমি এটা বুঝাইনি। আমি বুঝাইছি ধরেন আপনি গুগলে যখন এটা সার্চ করা হয়েছিল তখন- আমি গুগলে যাই, তাহলে এই যে গুগলে আমি সার্চ করছিলাম, এখানে আসি। আচ্ছা এখানের মধ্যে ধরেন এই যে ডেসক্রিপশনের মধ্যে তো ওয়াটারপ্রুফ আইল্যান্ডে তো আছে। অনেকগুলো আমি দেখবো হচ্ছে ধরেন 10টার মধ্যে দেখা যাচ্ছে 5টাতে আছে, 5টাতে নাই। হ্যাঁ, সেই 5টাতে নাই যেটাতে, সেটাতে নো লিখে দিবেন, যেটাতে আছে সেটাতে ইয়েস দিবেন। আচ্ছা বুঝছি। একই কথাই না। ক্লিয়ার না হইলে কিন্তু আবার জিজ্ঞেস করবেন। এমন না ফুল কনফিউশন রেখে আপনি বললেন যে হ্যাঁ স্যার, বারবার জিজ্ঞেস করলে স্যার হয়তো বিরক্ত হয়ে যাবে। বিষয়টা এমন না, যতক্ষণ বুঝবেন না ততক্ষণ কোশ্চেন করবেন, ক্লিয়ার হয়ে নেবেন বিষয়টা। মানে এখানে তো যতগুলো কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে মানে 6-7টার মতো। 6-7টার মতো না, আমি একটা কিওয়ার্ড ইউজ করছি, বেস্ট আইলাইনার। আচ্ছা একটা কিওয়ার্ড কিন্তু এখানে অনেক 6-7টা ওয়েবসাইট নিচ্ছি। হ্যাঁ, সেটা আসছে। আচ্ছা, তো এখানের মধ্যে যে এই যে মানে কিওয়ার্ড ডেসক্রিপশনে আসছে, তাহলে মাঝে মধ্যে আছে, আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সাইটে গিয়ে আমরা দেখতেছি এটাতে নাই। তাহলে আপনি এখান থেকে 1 নাম্বার সাইট, 2 নাম্বার সাইট, 3 নাম্বার সাইট এখানে তো বসাচ্ছেন। 3 নাম্বার ওয়েবসাইটের কি নাই, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। তাহলে এই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন 3 নম্বরে ঘরে নো লিখে দেন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন এই পর্যন্ত ওকে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমাদের কিওয়ার্ড ইন প্রমিনেন্সি, কিওয়ার্ড ইন প্রক্সিমিটি। প্রমিনেন্সি মানে কি জানেন? প্রমিনেন্সি মানে হচ্ছে আপনার শুরুর দিকে আমরা এইটা 3টাকে ফোকাস করব। কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ইউআরএল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, 3টারই যদি শুরুর দিকে থাকে তাহলে আমরা হচ্ছে যে এখানে হাই, লো, মিডিয়াম হিসেবে নিজেরাই একটু ভাগ করতে হবে। এটা আমরা এই যে টাইটেল দেখেন, সে টাইটেল রাখছে প্রায় শুরুর দিকে, সে একটা কিওয়ার্ড রাখছে। এরপরে হচ্ছে ডেসক্রিপশনের শুরুর দিকে রাখছে, ইউআরএল এ নাই। অবশ্যই ইউআরএল দেখার দরকার নেই, আপনি শুধু টাইটেল এবং ডেসক্রিপশন ফোকাস করবেন। আমরা যদি শুরুর দিকে শুধু কিওয়ার্ডটা পেয়ে থাকি টাইটেল ডেসক্রিপশনে, আমরা হচ্ছে এটাকে হাই দিব। আর যদি দেখতেছি যে সে ইউজ করছে লাস্টের দিকে বা শেষের দিকে, যেমন এই যে এখানে একটা আমরা কিওয়ার্ড দেখছিলাম যে সে শুরুর দিকে শেষের দিকে ইউজ করছে, এই যে যেমন সে মাঝের দিকে ইউজ করছে, আবার ফার্স্টের দিকে ইউজ করছে, আবার অনেকেই আছে দেখেন যে লাস্টের দিকে ইউজ করছে। হ্যাঁ, লাস্টে ইউজ করছে। তাহলে আমরা ফোকাস করতেছি যে সে কিওয়ার্ড ইউজ করছে সেটা ঠিক আছে, বাট শুরুর দিকে করছে কিনা। শুরুর দিকে গুগল একটু ফোকাস মানে বেশি প্রায়োরিটি দেয়, এই জন্য আপনার মেইন কিওয়ার্ডটা শুরুর দিকে ইউজ করা ভালো। তাহলে আমরা এখান থেকে যদি টাইটেল এবং হচ্ছে ডেসক্রিপশন দুইটাই যদি শুরুর দিকে থাকে তাহলে এখান থেকে হাই লিখবো। আর যদি দেখতেছি একটা শুরুর দিকে আছে, ডেসক্রিপশনে গিয়ে শেষের দিকে আছে, আমরা এটাকে লো দিব। ঠিক আছে, মানে আমার কম্পিটিশন লো হিসেবে কাউন্ট হবে। এটা দুটোটাই কি শুরুর দিকে থাকতে হবে? দুটোটাই শুরুর দিকে থাকতে হবে। যদি দুইটাই আমরা দেখি যে টাইটেলও শুরুর দিকে সে কিওয়ার্ড ইউজ করছে এবং ডেসক্রিপশনও শুরুর দিকে ইউজ করছে, তাহলে এই কম্পিটিশন আমার জন্য হাই হবে। আর যদি দেখি যে সে শুরুর দিকে ইউজ করছে টাইটেলে, ডেসক্রিপশনে মাঝখানে অথবা শেষের দিকে ইউজ করছে, তাহলে আমার জন্য হয়তো মিডিয়াম বা লো হিসেবে ধরে নিব। এটা আপনাকে বুঝে নিতে হবে। শুরুর দিকে মানে হচ্ছে হাই, এরপরে শেষের দিকে মাঝের দিকে হইলে আপনি এখানে মিডিয়াম বা লো হিসেবে কাউন্ট করে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ড ইন প্রমিনেন্সিতে এখান থেকে হাই পাইলে হাই দিব, লো হইলে লো দিব।
ইউআরএল বাদ দিয়ে দিবেন, ইউআরএল না, টাইটেলে যদি প্রথমে থাকে আর ডেসক্রিপশনে মাঝখানে থাকে, এটা তাহলে মিডিয়াম লিখবেন, মিডিয়াম লিখবেন। আর যদি টাইটেলের শুরুর দিকে থাকে আর ডেসক্রিপশনে যদি শেষের দিকে থাকে এটা লো ধরবেন। এভাবে একটু ভাগ করে নিতে হবে নিজে থেকেই। এরপরে হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। টাইটেলের লো যদি ওইদিকে হাই থাকে, ডেসক্রিপশনে হাই থাকে তাহলে লো হাই না, ওইভাবে না তো, আপনার না, টাইটেলের শুরুর দিকে, টাইটেলের শুরু শেষে আর ওই টাইটেলের শেষে এবং ডেসক্রিপশনে হয়তো বা শুরুতে, এটাকেও আপনি হাই বা মিডিয়াম, অর্থাৎ হাই অথবা সরি এটা হচ্ছে হাই হবে না, মিডিয়াম আর লো হবে, মিডিয়াম আর লো। আপনি এটাও আবার ফোকাস করতে পারেন যে যদি টাইটেলেও শেষের দিকে আসে, ডেসক্রিপশনও শেষের দিকে আসে, এটাকে হাই দিবেন, সরি লো দিবেন একেবারে। আর যদি টাইটেল শুরুর দিকে, ডেসক্রিপশনের মাঝের দিকে, এটাকে মিডিয়াম ধরেন। আর যদি দেখেন যে আপনার দুইটাই শুরুর দিকে, টাইটেলও শুরুর দিকে, ডেসক্রিপশনের শুরুর দিকে, এটাকে একবার ফাইনালি হাই, এভাবে ভাগ করে নেন। এরপরে হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে আমরা এক্স্যাক্ট কিওয়ার্ড ইউজ করতেছে না সে কিওয়ার্ডটা ভেঙে ভেঙে ইউজ করতেছে। আমাদের মেইন কিওয়ার্ড ছিল যে ওয়াটারপ্রুফ আইলাইনার, এটা হচ্ছে এক্স্যাক্ট কিওয়ার্ড। অনেকে কিওয়ার্ড এভাবে ইউজ করতে পারে যে ওয়াটারপ্রুফ, এরপরে হয়তো অন্য কোনো লেখা আছে, পরে গিয়ে আবার আইলাইনার লেখা আছে, সে কিন্তু এক্স্যাক্ট ইউজ করে নাই, এটাকে বলা হচ্ছে ভেঙে ভেঙে ইউজ করা, প্রক্সিমিটি। আমরা ফোকাস করব যে সে এক্স্যাক্ট ইউজ করছে কিনা। আবার এমন হইতে পারে যে বেস্ট ওয়াটারপ্রুফ এর সাথে হয়তো টপ আইলাইনার এভাবে ইউজ করছে, সে এক্স্যাক্ট ইউজ করে না। এই যে টপ আইলাইনার দেওয়ার কারণে এর সেন্টেন্স কিছু পরিবর্তন চলে আসছে, এর কারণে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এভাবেও দেখবেন সে যদি এক্স্যাক্ট ইউজ করে, এক্স্যাক্ট ইউজ করলে আপনি হচ্ছে হাই দিবেন, আর যদি ভেঙে ভেঙে ইউজ করে এটাকে আপনি মিডিয়াম দিয়ে দিবেন। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড প্রক্সিমিটি, সরি প্রমিনেন্সি, প্রক্সিমিটি। এই কিওয়ার্ড প্রমিনেন্সিটা হচ্ছে শুরুর দিকে ফোকাস করবেন, আর প্রক্সিমিটিটা হচ্ছে এক্স্যাক্ট করলো না, ভেঙে ভেঙে ইউজ করতেছে। ঠিক আছে, ওকে। আর এরপরের পার্টে আমরা আসব হচ্ছে যে সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যাল মানে হচ্ছে যে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলো আছে, যেমন ফেসবুক, টুইটার, এরপরে হয়তো বা লিঙ্কডইন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো থাকে ওয়েবসাইটে, সে এগুলো ইউজ করছে কিনা। কারণ একটা ওয়েবসাইটে এই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিকেও কাউন্ট করে গুগল। তবে গুগল প্লাসটা আর নাই, গুগল প্লাসটা বন্ধ করে দিয়েছে, লাস্ট 1.5-2 বছর হয়ে যাবে, গুগল নিজেই এটাকে বন্ধ করে দিয়েছে, গুগল প্লাসের সার্ভিস আর নাই। ঠিক আছে, তো এটা আমরা লাগবে না। প্রয়োজনে আমরা টুইটার, ফেসবুক, এর সাথে হয়তো বা ইনস্টাগ্রাম দিতে পারি, অথবা ইনস্টাগ্রাম দিতে পারি, এখন ইনস্টাগ্রামটা মোস্ট পপুলার, অথবা লিঙ্কডইন দিতে পারি। আর এর সাথে পিন্টারেস্ট, এই যে লিঙ্কডইন আছে, আমরা ইনস্টাগ্রাম দিতে পারি, আমরা ইনস্টাগ্রামটা ইউজ করতে পারি। তাহলে আমরা যে কম্পিটিটর ইউআরএলগুলো আমরা পেলাম এখান থেকে, যে ওয়েবসাইটগুলো আমরা পেলাম, এই সাইটগুলো ভিজিট করলেও আপনি দেখবেন যে এই সাইটের হয় হেডারে প্রথমের উপরের দিকে অংশটাকে বলা হয় হেডার, আর সবার নিচের অংশটাকে বলা হচ্ছে ফুটার, আর এই দুই পাশে যে অপশন দেখবো এইগুলোকে বলা হয় সাইড বার, রাইট সাইড বার, লেফট সাইড বার, দুই পাশে সাইড বার থাকলে। আর মেইন মাঝখানেরটা হচ্ছে বডি, যেগুলোতে আমরা কন্টেন্ট, ইমেজ দেখতে পাই, এটাকে বলা হয় একটা ওয়েবসাইটের বডি। তো সাধারণত এই সোশ্যাল আইকনগুলো অ্যাড করা থাকে আপনার সাইড বারেও থাকে, অনেকে শেয়ার করার অপশনগুলো দিয়ে থাকে, আবার অনেকেই দেখবেন হেডারে ইউজ করে, আর না হইলে একেবারে ফুটারে থাকে। আমরা যদি দেখি যে যেমন ফুটারে আছে, তাই না? ফেসবুক আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, এরপরে ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, আর এখান থেকে টাম্বরেল মনে হয়, এটা যে টাম্বরেল আছে, এই যে এখানে টাম্বরেলা, এইগুলো সে ইউজ করছে। তাহলে আমাদের যেগুলো ফাংশন ছিল সেটা আপনি এখান থেকে দিবেন, যে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, যেগুলো পাবেন ইয়েস দিবেন, যেগুলো না থাকবে নো দিবেন। আবার অনেক সাইটে দেখবেন কোনোটা ইউজ করে নাই, তবে একটু খেয়াল করে দেখবেন, অনেক ওয়েবসাইটে আমরা দেখতেছি যে তার লিঙ্ক অ্যাড করা আছে, লিঙ্কে ক্লিক করে দেখবেন যে তার ইউআরএল অ্যাড করা আছে কিনা। অনেক সময় ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেসের থিম হয়তো ইনস্টল করছে, থিমের সাথে ফাংশন ছিলই, বাট এটা একটা ডিফল্ট ইউআরএল, তার ওয়েবসাইটের ইউআরএল না, বা পেজের লিঙ্ক না। এই জন্য আপনি শিওর হওয়ার জন্য এখান থেকে টুইটার, ফেসবুক পেজ ভিজিট করবেন, টুইটার পেজ ভিজিট করবেন, ভিজিট করলে দেখবেন তার ওয়েবসাইটের নেমে সেম নেম দিয়ে পেজও ক্রিয়েট করা থাকবে। ঠিক আছে, সেম নেম দিয়ে পেজ ক্রিয়েট করা থাকবে। টুইটারেও যদি আসি দেখেন সেম নেম দিয়ে তার পেজ ক্রিয়েট করা আছে, এবং কি তাও ভেরিফাইড পেজ এগুলা।
এটাও ভেরিফাইড, ফেসবুকও দেখতেছি আমরা ভেরিফাইড পেজ। তাহলে অবশ্যই আমরা যেগুলো পাচ্ছি সেগুলো দিব। আর এটা পেজে আসার পরেও আরেকটা জিনিস আপনি একটু ফোকাস করতে পারেন, সেটা হচ্ছে আমরা হয়তো পেজ পেলাম, বা পেজটার অ্যাক্টিভিটিস কেমন। অনেক সময় আমরা দেখি না যে তার ওয়েবসাইটের সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে সেটা ঠিক, বাট লাস্ট 6 মাসে কোনো পোস্ট হয় নাই, তাহলে কি অ্যাক্টিভিটিস থাকলো? অ্যাক্টিভিটিস হবে না। আপনি পেজগুলো ভিজিট করে দেখবেন লাস্ট আপডেট পোস্ট কতটুকুতে আছে, যে 1 দিন 2 দিন 7 দিন না 6 মাস আগে লাস্ট পোস্ট, এটাতে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনি এখান থেকে চেক করে দেখবেন। যেমন 19 মিনিট আগে একটা পোস্ট হয়েছে টুইটারে, যদি আমরা দেখি যে সে এই যে পিন করছে একটা ফেব্রুয়ারি 17 তারিখে এটা পিন করে রাখছে, এই যে 23 মিনিট আগে এই যে পোস্টটা দিছে, তাই না? তাহলে এগুলো অ্যাক্টিভিটি, সোশ্যাল অ্যাক্টিভিটিস অনেক ভালো আছে। তাহলে আপনি যেটা লিঙ্কটা পাবেন আপনি ইয়েস লিখে দিবেন, ইয়েস। ইয়েস, পিন্টারেস্টে গিয়েও আমরা দিব ইয়েস, লিঙ্কডইনটাও ইয়েস। আর যেটাতে নো থাকবে না পাবেন সেটা আপনি নো দিবেন। লিঙ্কডইন ছিল না, আচ্ছা লিঙ্কডইন ছিল না, আমরা যেটা না থাকবে আমরা হচ্ছে নো দিব। কারণ আমরা ওয়ার্ল্ডের মধ্যে যদি দেখি টপ রেটেড প্রায় 200-র উপর সোশ্যাল মিডিয়া আছে, 200-র উপরও। আমরা শুধু ফেসবুক জানি, হয়তো বা টুইটার জানি, ইউটিউব জানি, অনেক সোশ্যাল মিডিয়ার সাইট আছে পপুলার যেগুলো আমরা নামই জানি না। তার মধ্যে মোস্ট পপুলার যেমন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, হ্যাঁ টাম্বরেল, এরপরে হচ্ছে কয়েকটা সাইট আছে যেগুলো খুবই পপুলার, স্ন্যাপচ্যাট, রেডিট আছে একটা। এইগুলো হচ্ছে যে সোশ্যাল অ্যাক্টিভিটিস তুলনামূলক অনেক ভালো, বিশেষ করে আপনার কমার্শিয়াল ইন্টেনশন, বাণিজ্যিক উদ্দেশ্যের জন্য। কিওয়ার্ড প্রক্সিমিটি না, কিওয়ার্ড প্রক্সিমিটিটা আবারও আমি রিপিট করি, প্রমিনেন্সিটাও করি, প্রক্সিমিটিটা করি, কারণ এটাতে বেশি কোশ্চেন আসে। আমি কিওয়ার্ড প্রমিনেন্সিটা হচ্ছে যে আপনার কিওয়ার্ড বা আমরা টাইটেল, ডেসক্রিপশন এবং হচ্ছে যে ইউআরএল, ইউআরএলটা দরকার নাই, টাইটেল এবং ডেসক্রিপশনে শুরুর দিকে আছে কিনা। যদি টাইটেলেও শুরুর দিকে থাকে, ডেসক্রিপশনও শুরুর দিকে থাকে, তাহলে আপনি দিবেন এটাকে হাই। আর যদি টাইটেলে থাকে আপনার শুরুর দিকে, ডেসক্রিপশনে যদি দেখেন লাস্টের দিকে অথবা নাই, তাহলে এটাকে আপনি মিডিয়াম বা লো দিয়ে দিবেন একেবারে। আর এটা গেল আমাদের প্রমিনেন্সি। আর যদি প্রক্সিমিটিটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ডগুলা এক্স্যাক্ট ইউজ করছে না সে ভেঙে ভেঙে ইউজ করছে। যদি এক্স্যাক্ট ইউজ করে টাইটেলে এবং ডেসক্রিপশনে, আমরা এটাকে হাই হিসাবে কাউন্ট করব। আর যদি দেখতেছি যে আমাদের টাইটেলে সে ভেঙে ইউজ করছে, যেমন হচ্ছে যে টপ আইলাইনার ওয়াটারপ্রুফ, এই টপ আইলাইনার সে হাতে এক্স্যাক্ট ইউজ করে নাই, বা আপনার আইলাইনার টপ কোয়ালিটি, এরপর হয়তো বা ওয়াটারপ্রুফ এরকম লিখছে, হ্যাঁ এক্স্যাক্ট না দিয়ে ভেঙে ভেঙে লিখছে, এটাকে আমরা ধরে নিচ্ছি হয়তো বা মিডিয়াম বা লো, এতটুকুই। এটা দিয়ে আমরা এই ফাইলটা পুরোটা ফিল আপ করে ক্লায়েন্টকে সাবমিট করতে হবে কম্পিটিটিভ অ্যানালাইসিস করার জন্য। তবে আরও কাজ রয়ে গেছে, কারণ আমরা অন পেজ এবং অফ পেজের কাজ বাকি, এখন শুধু জেনারেলেরটা করছি আমরা। সো এইটা আপনার 10টা ওয়েবসাইটের জন্য কম্পিটিটিভ অ্যানালাইসিস করা লাগতে পারে, 20টার জন্য হইতে পারে, 50টার জন্য হইতে পারে, এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। আমরা যদি ফাইবারে যাই, আমরা এখান থেকে আপনাদের যেহেতু মাত্র নতুন ক্লাস, ফাইবার সম্পর্কে আইডিয়া নাই এখনো, তারপরে অনেকেই ফাইবার সম্পর্কে আমরা জানি যে ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস, তাই না? ফাইবার আমরা জানি একটা মার্কেট প্লেস। আমরা যদি এখান থেকে আসি যে কম্পিটিটর অ্যানালাইসিস, যদি আসি কম্পিটিটর অ্যানালাইসিসে যদি আসি আমরা, হ্যাঁ এসইও কম্পিটিটর অ্যানালাইসিস, দেখেন এখান থেকে কম্পিটিটর অ্যানালাইসিস, যে আই উইল ডু মার্কেট রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস ফর ইউর বিজনেস, সে $150 করে সেল করছে কতবার? 10 বার। আই উইল ডু কোয়ালিটি মার্কেট রিসার্চ নিশ, নিশ মানে হচ্ছে তার টপিকস বা কিওয়ার্ড রিলেটেড, সে এটা বের করে দিবে, $50 করে সেল করছে 23 বার। $100 করে সেল করছে 133 বার। এখানে $50 করে সেল করছে 11 বার। তাহলে এই কাজগুলো খুব ইজি, আপনাকে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কাজ করতে হবে। এই কাজগুলো মার্কেট প্লেস আবার সেল করতেছে, তার মানে সে যখন একটা বিজনেস শুরু করছে, বিজনেস এর কিওয়ার্ডটা র্যাঙ্কিংয়ে আসার জন্য এসইও করাই নেবে, তার ফার্স্ট কাজ হচ্ছে আমার কম্পিটিটরটা অ্যানালাইসিস করা। কারণ আমি যদি আসলে কোন মার্কেটে কাজ করতেছি, বর্তমানে যারা র্যাঙ্কিং আছে তাদের পজিশন কি, এগুলোই যদি না জানি তাহলে আমি মার্কেটে টিকতে পারবো না, র্যাঙ্কিংয়ে আসতে পারবো না। এই জন্য অ্যানালাইসিসটা করা দরকার পড়ে ক্লায়েন্টের, এই জন্য টাকা দিয়ে করাই নেয়, ঠিক আছে?
এখান থেকে প্রতিটা গিগ দেখেন ভালো ডিমান্ড আছে, গিগ সেল করতেছে। মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, ইন্ডাস্ট্রি $40 করে 194 বার সেল করছে, হিউজ পরিমাণ। এই যে সে $100 করে, আপনি $10 করে সেল করা শুরু করেন, কারণ আপনি নতুন মার্কেটে, নতুন তারা যেটা দিচ্ছে $100 করে, আপনি $50 সার্ভিস দিবেন, কারণ মার্কেটে টিকার জন্য। কারণ দেখেন না 300 টাকার এনার্জি বাল্ব 100 টাকায় দেয় কেন? কোম্পানির প্রচারের জন্য। সো আপনিও আপনার গিগের প্রচারের জন্য আপনি হচ্ছে যে প্রাইসটা কম দিবেন, কারণ একজন সে 293 টাকা কাজ করে $175 সেল দিচ্ছে, আর আপনি যদি একজন নতুন পার্সন হয়ে আপনি $175 দিয়ে সেল করতে চান, তাহলে প্রোডাক্টটা কার কাছে কিনবে? ক্লায়েন্ট অবশ্যই যার রিভিউ ভালো আছে, যার ভালো এক্সপেরিয়েন্স আছে তার থেকে। আর আপনি যদি প্রাইস কম রাখেন, সেম সার্ভিস দিয়ে থাকেন, ট্রায়াল হিসেবেও ক্লায়েন্ট কাজ দিতে পারে, দেখি আমি কম প্রাইসে কেমন সার্ভিস দেয়। আপনি ভালোভাবে সার্ভিস দেন, এরপরে আপনি আপনার আবার রেট বাড়াই দিবেন, ঠিক আছে? এগুলো মার্কেট প্লেসে হিউজ ডিমান্ড থাকে আমাদের এই কাজগুলো। শুধু কম্পিটিটিভ অ্যানালাইসিস করেও আপনি মার্কেটে কাজ করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করেও কাজ করতে পারবেন। নিশ, নিশটাই হচ্ছে আপনার সাবজেক্ট, কিওয়ার্ডটা সাবজেক্ট, এটাকে নিশ বলা হয়। তো এখান থেকে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস টোটালি কমপ্লিট করতে হবে এইভাবে। তাহলে এই যে আমরা জেনারেল অ্যানালাইসিস পার্টে আমাদের আর কারো কোথাও কোনো প্রশ্ন আছে কি? স্যার কম্পিটিটর ইউআরএল একটু জানছি এখানে স্যার বাই দিয়ে যেগুলো দিয়েছে এগুলো কি বলবো স্যার? এগুলো হচ্ছে যে স্যার আপনার .com এর পর যে বাই দিয়ে বিউটি মেকআপ এগুলো কি বলবো স্যার? এগুলো হচ্ছে যে একটা ক্যাটাগরি, পেজ ক্যাটাগরি। এই যে যেমন আমরা দেখেন অ্যামাজনে আসছি, আমরা এই যে এখন থেকে আমরা যদি amazon.com এ যাই, ঠিক আছে? অ্যামাজন ইন না, আমরা অ্যামাজন, এই যে যেমন amazon.com, আমরা amazon.com, এটা হচ্ছে মেইন ওয়েবসাইট না, amazon.com। আমরা যখন একটা ক্যাটাগরিতে যাব, আমরা যদি অল ডিপার্টমেন্টে যাই, অল ডিপার্টমেন্ট থেকে এখান থেকে আমরা যাচ্ছি কোথায়? এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, দেখেন এখান থেকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের মধ্যে মেকআপ, তার ইউআরএল তৈরি হয়ে যাবে। এখান থেকে দেখবেন যে এখান থেকে মেকআপ ক্যাটাগরিতে চলে আসবে। আমরা যদি এখান থেকে মেকআপ আসছে ডিপার্টমেন্ট, মেকআপের মধ্যে যদি আমরা এখান থেকে ফেসে যাই, এই যে এখান থেকে দেখেন যে বিউটি ক্যাটাগরি, বিউটির মধ্যে আবার দেখা যাচ্ছে ফেস, এই রিলেটেড চলে আসবে। এগুলো হচ্ছে ক্যাটাগরি বা আপনার সাব পেজ হিসাবে কাউন্ট হবে, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ই কমার্স সাইট হচ্ছে আমরা যেই প্রতিদ্বন্দ্বী সাইটগুলো আসলো, হ্যাঁ, সেই সাইটগুলো ভিজিট করবেন, কারণ এখানে হয়তো আমরা ওয়াটারপ্রুফ আইলাইনার এই কিওয়ার্ড দিছি দেখে কিন্তু ম্যাক্সিমাম এই প্রোডাক্ট রিলেটেড সাইটগুলো আসলো ই কমার্স, হয়তো বা অ্যাডসেন্স সাইটের কিওয়ার্ড যদি আমরা দেই, দেখবেন অনেক সময় এটা তো আমরা ই কমার্স পাবো না, আবার কিছু কিছু জায়গায় ই কমার্স পাবো। তো ই কমার্স সাইট আমরা চিনবো কিভাবে? এই জন্য যে সাইটগুলো আমরা ভিজিট করলাম বা আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে, আসার পরে সাইটগুলোতে এসে দেখবেন শপ নাও, বাই নাও, এরপরে দেখবেন এখানে আপনার এই যে চেক আউট করার অপশন দিবে, এখানে একটা ঝুড়ি থাকে টলির মতো, তাই না? যে এখান থেকে আপনি শপ নাও ক্লিক দিবেন, দেখবেন যে ঝুড়িতে আপনার এটা অ্যাড হবে, এখানে এসে অ্যাড হবে। আবার দেখবেন কার্ড পারচেস করার অপশন পাবেন, এই যে যেমন এই যে এটাতে যদি আসি, এখান থেকে আমরা যদি এই প্রোডাক্টটাতে যাই, প্রোডাক্টটাতে আসার পরে দেখেন এই যে অ্যাড টু চার্টে অ্যাড করতে পারবেন। বাই নাও কিনলে এখানে ঝুড়িতে যে অ্যাড হবে। এরপরে হয়তো বা আপনি এই প্রোডাক্টটা যখন কিনবেন, এটাতে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করবো না। তো এখান থেকে অ্যাকাউন্ট করে আপনার তারপরে হচ্ছে যে কার্ডের ইনফরমেশন দিয়ে প্রোডাক্টটা কিনতে হয় ই কমার্স সাইট থেকে। আমরা জানি যারা ই কমার্স সাইটে কেনাকাটা করছি, তো এই সাইটের দরকার নেই, আমরা দেখবো এই ধরনের ইনফরমেশন আছে, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে, তার কার্ড অ্যাড করার অপশন আছে, প্রোডাক্টটা কেনার অপশন দিছে, এইগুলো ই কমার্স সাইট। আদারওয়াইজ যেগুলোতে শুধুমাত্র হয়তো বা এই ফেস পাউডার সম্পর্কে লিখছে, কোনো প্রকার তথ্য দেয় নাই, প্রোডাক্টের দাম দেয় নাই, কোনো এখানে কার্ড অ্যাড করার অপশন নাই, এগুলো ব্লগ সাইট বা অ্যাডসেন্স সাইট হয়ে থাকে বা সার্ভিস সাইট হয়ে থাকে, এগুলো ই কমার্স সাইট না, ঠিক আছে? এরপরে কম্পিটিটর ইউআরএল, আপনি আপনার কিওয়ার্ড দিয়ে অল ইন টাইটেল লিখে সার্চ করবেন। অল ইন টাইটেল লিখে সার্চ করে সার্চ রেজাল্টে যে সাইটগুলো আসবে সেই প্রতিটা সাইটই আপনার কম্পিটিটর ইউআরএল। আপনাকে কি করতে হবে? সার্চ রেজাল্টে এসে আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে 50টা ওয়েবসাইটের কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে, তাহলে শুরু করেন এখানে বিসমিল্লাহ বলে ওপেন করবেন, এটা নেবেন ওয়েবসাইট, সেকেন্ডটা, থার্ড, প্রতিটা ওয়েবসাইট ব্রাউজারে ওপেন করে করে এক্সেল শিটে কপি করে রাখবেন।
এখানে হলো মেইন সাইটগুলো, কম্পিটিটর ইউআরএল এগুলা। এরপরে সেই সাইটগুলো হচ্ছে সাবডোমেইন কিনা, আপনি ইয়েস হইলে ইয়েস দিবেন, নো হইলে নো দিবেন। কারণ আমরা জানি সাবডোমেইন, আমরা যদি এই যে এখানে আমি দেখেন একটা ওয়েবসাইট, যে এই আমার ওই ওয়েবসাইটের নাম হচ্ছে ভিশনারি টেকনোলজি। আবার আমরা যদি আরেকটা আমার ওয়েবসাইট দেখি, এখান থেকে হচ্ছে যে আমাদের letsbybd.com। এটা তো আমরা লেটস বাই বিডি, এটা একটা ই কমার্স সাইট, এই যে আমরা শপিং কার্ট দেখতে পাচ্ছি, প্রাইস সব আছে, তাই না? আর আমি যদি এর আগে ধরেন একটা সাবডোমেইন ক্রিয়েট করছি, আমরা যদি এখান থেকে যে seo.letsbybd SEO দিছিলাম না কি দিয়ে খুলছিলাম, এই যে দেখেন আমাদের ভিশনারি টেকনোলজি বিডি.com, এটা কি মেইন সাইট। আর এর আগে আমি আরেকটা সাবডোমেইন খুলছিলাম যেটার নাম হচ্ছে এই যে seo.visionary। এই যে এসইও দিয়ে একটা নতুন ডোমেইন, এই ডোমেইনের আন্ডারে আমরা আরেকটা ডোমেইন খুলছিলাম, এই জন্য মাঝখানে ডট। এই ডোমেইনগুলো হচ্ছে সাবডোমেইন, ঠিক আছে? যেমন এখানে আমরা যে দেখেন আবার selim.visionary technology, মানে সেলিম দিয়ে আরেকটা ডোমেইন খোলা, ওয়েবসাইট ক্রিয়েট করা, তাহলে এটাও একটা সাবডোমেইন, ঠিক আছে? তাহলে যখনই দেখবেন একটা ডোমেইনের মধ্যে ডট থাকবে, সেই ডট থাকা ডোমেইনটাই হচ্ছে সাবডোমেইন। এই যে সেলিমটা মানে ভিশনারির আন্ডারে সেলিম নামে আরেকটা ডোমেইন খুলছিলাম, এটা হচ্ছে সাবডোমেইন। মানে যে কোনো ধরেন এই যে সেলিম থেকে ডট নাই, সেলিম ভিশনারি টেকনোলজি, এটা হচ্ছে মেইন। স্যার যদি পরে থাকে ভিশনারি পরে থাকে, ভিশনারি পরে থাকার আগে থাক, .com এর আগে কোনো নামের মধ্যে ডট থাকলে সাবডোমেইন। কারণ আপনি কখনো একটা ডোমেইনের মধ্যে ডট দিয়ে ওয়েবসাইট হয় না বা নিতে পারবেন না, ডোমেইন নেওয়ার পরে আপনি সাবডোমেইন খুলতে পারেন, এই জন্য ডট আসে। কেনার সময় কখনো ডট দিয়ে কেউ কিনতে পারবে না। স্যার এখন আমরা কম্পিটিটর ইউআরএল ওটা সাবডোমেইনটাই নিব, যেটা আসে যেটা আসবে সেটাই নিব, সেটা সাবডোমেইন কিনা বা মেইন ডোমেইন কিনা সেটা আমরা এখান থেকে দিব। আমরা এখন ধরেন এখান থেকে খুঁজতেছি কি, যে মানুষ, এক্সাম্পল ম্যান, মানুষ। আপনি মানুষ যখনই সার্চ দিলেন, এখানে আমরা সবাই মানুষ, এখানে নাম লিস্ট করলাম, সবারই এখানে লিস্ট করে দিলাম। এখন আমি ফাইন্ড করতেছি মানুষগুলো ছেলে মানুষ না মেয়ে মানুষ। এখান থেকে আমরা লিস্ট করব, ছেলে মানুষ হইলে ইয়েস দিব, মেয়ে মানুষ হইলে ইয়েস দিব, যার নামে যে সে ছেলে মানুষ না মেয়ে মানুষ। ঠিক ওয়েবসাইটটাও সেম, যে ম্যান না মেল না ফিমেল, এর চাইতে সহজ মনে হয় আর নাই, আছে এক্সাম্পল আর হবে না। আরেকটা কোশ্চেন ছিল, যদি কোনো মানে পাবলিক সাইটগুলো চলে আসে, যেমন কি উইকিপিডিয়া বা